কোথায় যাচ্ছ সকাল সকাল? বলি বাইরে বার হওয়ার আগে তো চারটি খেয়ে যেতে পারো। খালি পেটে যে বার হওয়া ঠিক না, এ কথা তুমি কি জানো না নাকি? এই তো বাজারে কাজ আছে, যাবো আর আসবো। বলছি মা কোথায়? মাকে তো দেখছি না। কোথায় আবার গেছে হয়তো লোকের বাড়ি মাছের আঁশ কোড়াতে। ওই দেখো, আঁশ কুড়িয়ে পাহাড় করে রেখেছে। সে নাকি মাছের আঁশের সাথে কাদা মিশিয়ে 2 তলা ঘর করবে। মায়ের বয়স হয়েছে, তাই যা করে করতে দাও না। তুমি মাকে আবার কিছু বলতে যেও না। না না, কি বলবো? তোমার মাকে কিছু বলতে গেলেই তো ঝামেলা হবে। বাবা, আমার জন্য কলম নিয়ে এসো, কিন্তু কলমে কালি নেই। সে হবে ক্ষণ। তা তুই আজকে স্কুলে যাসনি? শোন মা, লেখাপড়া ঠিক মতো করবি। আমরা গরিব হয়েছি বলে তোকে লেখাপড়া শেখাবো না এমনটা কিন্তু না। তুই মন দিয়ে লেখাপড়া করবি, আর যা লাগে আমাকে বলবি। বাবা, আজকে তো সাপ্তাহিক ছুটির দিন, আর আমি তো পড়াশোনা করি বাবা। বাবা, আমাদের স্কুলের ছেলেমেয়েরা মনোজ স্যারের বাড়ি পড়তে যায়। আমিও কি ওনার বাড়িতে পড়তে যেতে পারি? বেশ তো যাবি। এ কথা আবার আমাকে বলা লাগে নাকি? আচ্ছা আমি গেলাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ও মা, আমি দিদিমার কাছে যাচ্ছি। দিদিমা ওই পাড়ায় গেছে। ওই যে গেল, কখন আসবে তার ঠিক নেই। এখন থেকে আমি নিজের মতো করে থাকবো, কারোর কথা আর শুনবো না। একবেলা 4টে খেতে দেয়, তার জন্য কত কথা আমার শুনতে হয়। কথাগুলো কি আপনি আমাকে শোনাচ্ছেন, তাই তো? আমি আপনাকে কবে কথা শোনালাম একটু বলতে পারবেন? দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমার সাথে কোনো কথা বলতে গেলেই তো ঝামেলা শুরু হয়ে যাবে। এখন থেকে আমি আর তোমাদের সাথে নেই। দেখছো না, নিজের মতো করে রান্না করছি। আমাকে একটা কথা বলুন তো, তরি তরকারি, চাল, এইগুলো আপনি কোথায় পেয়েছেন? ভিক্ষা করেছেন বুঝি? ঝাঁটা লাথি খেয়ে একবেলা খাওয়ার চেয়ে ভিক্ষা করে নিজের মতো করে বাঁচা অনেক ভালো। বৌমা, তুমি এখন যাও। দেখছো না আমি রান্না করছি। দিদিমা, এখন থেকে আমিও তোমার সাথে থাকবো। তোমার বাড়িটা খুব সুন্দর। এত সুন্দর বাড়ি আমি আর একটাও দেখিনি। বেশ তো, তুই এখানে থাকবি। এত গরমের মধ্যেও এই বাড়ির ভেতরে কত ঠান্ডা। এখানে তুই খুব আরামে ঘুমাতে পারবি। বিন্দু, চলে আয় বলছি। এখানে আমি তোকে কিছুতেই থাকতে দিব না। বৌমা, ওকে তোমার মতো করে গড়ে তুলো না। ও তোমার মতো প্যাঁচ বোঝে না। বাচ্চা মেয়ে, ওর যেখানে ভালো লাগবে সেখানেই থাকবে। বিন্দু, আমি তোকে চলে আসতে বলেছি, কিন্তু আর একবার ডাকবো। যদি আমার কথা না শুনিস, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবো। ঠিক আছে মা, আসছি। এই ঝড় বৃষ্টির দিনে স্কুলে না গেলে হয় না। আজকে স্কুলে যেতে হবে না। তাই বললে কি হয়? আমার একটা দায়িত্ব আছে না? আমি স্কুলের প্রধান শিক্ষক। আমি যদি ফাঁকি দিই তাহলে অন্যরাও ফাঁকি দেওয়ার সুযোগ খুঁজবে। ঝড় বৃষ্টির দিন স্কুলে না গেলে সেটাকে ফাঁকি দেওয়া বলে না। তুমি আর স্কুলে যাবে না, এটাই আমার শেষ কথা। আমাকে যে যেতেই হবে। আচ্ছা, আজ না হয় সুমনের স্কুলে যাওয়ার দরকার নেই। কোথায় ও? এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আর ডাকা হয়নি। এত ঝড় বৃষ্টির মধ্যে আমি ওকে স্কুলে যেতে দিব না। তুমি তো আমার কোনো কথা শুনছো না। বলি, একটা দিন স্কুলে না গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? দায়িত্ব একটা কঠিন জিনিস, বুঝলে? ঠিক মতো দায়িত্ব পালন না করতে পারলে আমি যে শান্তি পাবো না। ওরে বাবা গো, দেখো দেখো কি অবস্থা। এই সময় বাজ পড়ে যে কত মানুষ মারা যায়, মনে আছে তোমার? গত বছর রমিত চাচার ছেলে বাজ পড়ে মারা গিয়েছিল। মনে থাকবে না কেন? খুব মনে আছে। মিনতি, স্কুলে যাওয়ার সময় এসব কথা বলো না। কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। আমি গেলাম, তোমরা সাবধানে থেকো। ও দিদিমা, আমায় একটু আশ্রয় দিবে? আমাদের ঘর দিয়ে জল পড়ছে। বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। তোর বাবা মা যে চিন্তা করবে, কিন্তু তুই লুকিয়ে এসে একদম ঠিক করিসনি। আমি একদম ঠিক কাজ করেছি দিদিমা।
বাবা মা যদি আমার খোঁজ করতে আসে তাহলে তুমি বলবে আমি আসিনি। আজ থেকে আমি তোমার এই ঘরে লুকিয়ে থাকবো। তা হয় না দিদি ভাই, ঝড় বৃষ্টি থেমে গেলে তুই চলে যাবি, নইলে কিন্তু সত্যি সত্যি তোর বাবা মা অনেক চিন্তা করবে। যতদিন ওরা তোমার সাথে ভালো ব্যবহার না করবে ততদিন আমি তোমার এখানেই থাকবো। আমি চাই আমার বাবা মায়ের একটা শিক্ষা হোক। তোর বাবা তো আমার সাথে খারাপ ব্যবহার করে না, তাহলে তোর বাবাকে শুধু শুধু কষ্ট কেন দিবি দিদি ভাই? বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করে না ঠিক, কিন্তু মা যখন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন তো প্রতিবাদও করে না। ওরে বোকা মেয়ে, সংসার টিকিয়ে রাখতে হলে অনেক কিছু যে সহ্য করতে হয়। তোর বাবা যদি প্রতিবাদ করতে যায় তাহলে সংসারে অশান্তি আরো বাড়বে, তাই সব চুপচাপ সহ্য করে সে। আমি অত কিছু বুঝি না দিদিমা, আমি এখানে থাকবো এটাই আমার শেষ কথা। তোর স্কুল আছে, তারপর মনোজ মাস্টারের বাড়িতে পড়তে যাস, সেই সবের কি হবে? আমি তো তোমাকে বললাম বাবা মা ঠিক না হওয়া অবধি আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এতে যদি আমার পড়াশোনার ক্ষতি হয় তাহলে হোক। বুঝতে পেরেছি, তোর সাথে কথা বলে লাভ হবে না, তবে আমার ঘরটা বেশ মজবুত আছে, তুই বেশ শান্তিতেই থাকতে পারবি। দিদিমা, আমি তাহলে ওপরের ঘরে যাই। আরেকটা কথা, বাবা মা খোঁজ করতে আসলে বলবে আমি আসিনি। অনেকক্ষণ ধরে বিন্দুকে দেখছি না, এই বৃষ্টি বাদলে মেয়েটা কোথায় গেল বলো তো? আমার মনে হয় মায়ের ওখানে আছে, নইলে যাবে কোথায়? চলো তো গিয়ে দেখে আসি। তোরা এখানে কেন, কিছু বলবি? মা, বিন্দু তোমার এখানে এসেছে? অনেকক্ষণ ধরে ও বাড়িতে নেই, কোথায় যে গেল মেয়েটা? দেখছিস তো আমি একাই বসে আছি, এখানে আসলে তো আমার কাছে বসে গল্প করতো। সেটাই তো ভাবছি, তোমার এখানে তো নেই, তাহলে গেল কোথায়? মা, আমার কেন জানি মনে হচ্ছে আপনি জানেন বিন্দু কোথায় আছে, আমাদের সাথে মিথ্যা কথা বলছেন। তুমি সব সময় মায়ের সাথে এমন করো কেন? মা তো বলছে তার এখানে নেই, চলো ঘরে যাই। মনে হয় ঝড় বৃষ্টিতে আম কুড়াতে গেছে। বৌমা তো আমার কথা কোনোদিনই বিশ্বাস করে না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 তলা বাড়ির সব জায়গায় খুঁজে দেখতে পারে। ঠিক আছে, হ্যাঁ আমি তাই করব। কি হলো বৌমা, দিদিভাইকে পেলে? আমি তো বলেইছিলাম দিদিভাই আমার এখানে কোথাও আসেনি, তারপরও আমার কথা বিশ্বাস করলে না। রাত হয়ে গেছে, দিদিভাইয়ের জন্য তো চিন্তা হচ্ছে। বিকেলে মনোজ মাস্টারের কাছে পড়তে যায়, ওনার কাছে পড়তে গেল কি না। লতা, চলো তো মনোজ মাস্টারের বাড়িতে যাই। বিকালের দিকে ভালো ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই অবস্থায় পড়তে যাবে? আচ্ছা চলো মাস্টারের বাড়ি যাই। দিদিভাই তো ওপরের ঘরে শুয়েছিল, ও কি সত্যিই নেই? বিকাশ, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। দেখা না হলে আমি তোমার বাড়িতে আজকে যেতাম। বিন্দু পড়াশোনায় ভালো, কিন্তু কয়েকদিন হলো স্কুলে যাচ্ছে না, আবার আমার কাছেও পড়তে যাচ্ছে না। ওই যে সেদিন আপনার বাড়িতে বিন্দুর খোঁজ করতে গিয়েছিলাম, সেদিন থেকে আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাস্টার, মেয়েটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কি বলছো তুমি? আমি তো মনে করেছিলাম তোমার মেয়েকে পাওয়া গেছে, আর এতদিন পাওয়া যায়নি সে কথা আমাকে কেন বলনি? বলে আর কি করব, আপনি বা তাকে পাবেন কোথায়? এমন কোনো জায়গা নেই আমি ওকে খুঁজতে বাকি রেখেছি। থানায় রিপোর্ট করেছো? যদি না করো এক্ষুনি আমার সাথে চলো। এই গ্রামে ওর মতো মেধাবী মেয়ে আর একটাও নেই। আমি তো মনে করি ও বড় হয়ে গ্রামের নাম উজ্জ্বল করবে। আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু মেয়েটাকে ফিরে পেতে চাই। মাস্টার, আমার মেয়েটাকে ফিরে পাবো তো? কান্নাকাটি করে কোনো লাভ হবে না, তোমাকে এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। কথা না বাড়িয়ে চলো আমরা থানায় যাই। আমার শরীরে কোনো শক্তি নেই, যখন মনে হচ্ছে মেয়েটা আমার আমার নেই, তখন তখন কেমন যেন পাগল পাগল লাগছে। মাস্টার, আমার মেয়ে বেঁচে আছে তো? এইসব কথা একদম মুখে আনবে না। তোমার মেয়ে ঠিক আছে, ওর কিছু হবে না। সেদিন আমার দিদিভাই আমার কাছে এসেছিল, ও তো ওপরের ঘরেই ছিল।
তারপর কোথায় চলে গেল? দিদি ভাই, তুই কোথায়? তোর জন্য কষ্টে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। তুই আমাদের ছেড়ে কোথায় গেলি? সবাইকে বোকা বানিয়ে আমার দিদি ভাইটা কোথাও লুকিয়ে নেই তো? মজা দেখতে এসেছেন? মজা? আপনার তো খুব খুশি হওয়ার কথা। আপনি তো আমাদের কষ্টেই দেখতে চেয়েছিলেন। বৌমা, তুমি এসব কি বলছো? আমার দিদি ভাইকে পাওয়া যাচ্ছে না, কষ্টে আমার বুকটা ভেঙে যাচ্ছে, আর তুমি এভাবে আমাকে কথা শোনাচ্ছ? আপনার কষ্ট হচ্ছে তাই না? দেখে তো মনে হচ্ছে না আপনার কষ্ট হচ্ছে। আপনি আসলে মনে মনে খুশি হয়েছেন। বৌমা, আসলে তুমি কোনোদিন মানুষ হলে না। এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে তুমি আমাকে দেখতে পারো না। আমার ওপর তোমার এত কিসের রাগ? এখন তো তোমাদের সাথে আমি থাকিও না, আশেপাশের গ্রামে ভিক্ষা করি। এদিকে ভিক্ষা করলে তোমাদের আবার মান সম্মান চলে যাবে। মা, আপনার কথা শোনার ইচ্ছা আমার এখন নেই। মেয়েটা আমার মরে গেছে কি বেঁচে আছে সেটা পর্যন্ত বুঝতে পারছি না। তোমরা ঠিক মতো বিন্দুকে দেখে রাখতে পারোনি। তোমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেল কিভাবে? আমার তো এখন মনে হচ্ছে বিন্দু নিখোঁজ হওয়ার জন্য তোমরা দায়ী। মা, আপনি যাবেন এখান থেকে। আপনাকে আমি একটুও সহ্য করতে পারছি না। সুমন কোথায়? ও খাবে না? আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, বিকাশের মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেছে? মেয়েটা আমাদের বাড়িতে তোমার কাছে পড়তে আসতো, লক্ষ্মী একটা মেয়ে। হঠাৎ করে কোথায় যে চলে গেল। কোনো খোঁজ পাওয়া যায়নি। মেয়েটার জন্য আমারও খুব কষ্ট হচ্ছে। পড়াশোনায় খুব ভালো ছিল। পুলিশ কি করছে? একটা মেয়েকে এতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়? পুলিশের মতো কাজ করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তবে খবরের কাগজে আজকাল একটা খবর খুব দেখা যাচ্ছে, ছোট ছোট মেয়েদের নাকি বিদেশে পাচার করা হচ্ছে। ও মা, কি বলছো তুমি? বিকাশের মেয়ে আবার পাচার হয়ে যায়নি তো? বুঝতে পারছি না গো। একবার যদি পাচার হয়ে যায় তাহলে ওকে আর ফিরে পাওয়া যাবে না। মেয়েটা যাতে ভালোই ভালোই বাড়ি ফিরে আসে এই কামনাই করি। ওর বাবা মায়ের বুকটা নিশ্চয়ই ফেটে যাচ্ছে। সে আর বলতে, এতটুকু মেয়েটা বেশ কিছুদিন ধরে নিখোঁজ। ওর বাবা মা কি করে ঠিক থাকবে বলো? গ্রামের বাচ্চা মেয়েদের সাবধানে থাকা উচিত, নইলে বিকাশের মেয়ের মতো হয়তো আরো মেয়ে নিখোঁজ হতে পারে। মেয়েটার কথা মনে উঠলেই বুকের মধ্যে কেমন যেন হয়ে উঠছে। ভাত খেতে ইচ্ছে করছে না। মিনতি, আমি আর খাবো না। আমাকে আমাকে এখানে কেন আটকে রেখেছেন? আমাকে আমার বাড়ি যেতে দিন। আমি এখানে থাকবো না। আমার বাবা মা দিদিমা সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে। তুই এমন করছিস কেন? এখানে কি তুই খারাপ আছিস? শোন, তোকে আমরা বিদেশে পাঠিয়ে দেব, তুই সেখানে অনেক ভালো থাকবি। আমি বিদেশে যেতে চাই না। তুমি আমাকে আমাদের গ্রামে দিয়ে এসো। আমি পড়াশুনো করতে চাই। আমার বাবা মা দিদিমাকে কতদিন দেখিনি। এই, তুই এত কথা বলছিস কেন? তোকে কি আমরা খেতে দিই না? 3 বেলা তোকে আমরা খেতে দিচ্ছি, খালি এই ঘর থেকে আমরা তোকে বার হতে দিচ্ছি না। আচ্ছা দাদা, তোমার যদি আমার মতো একটা বোন থাকতো তাহলে কি তাকে এমন করে আটকে রাখতে পারতে? তুই কিন্তু বেশি কথা বলছিস। এত কথা আমি আবার পছন্দ করি না। শোন, তোকে একটা কথা বলতে এসেছি। কাল ভোরবেলা এখান থেকে তোকে নিয়ে যাওয়া হবে, একটা ট্রাকের মধ্যে করে নিয়ে যাওয়া হবে। তোর মতো আরো অনেকে সেই ট্রাকে থাকবে। তবে কেউ যদি একটা কথা বলে তাহলে গভীর সাগরে ফেলে দেওয়া হবে। আমাদের সাথে এমন করলে সৃষ্টিকর্তা তোমাদের ধ্বংস করে দিবে। একদম চুপ করে থাকবি, বললাম না? আর একটা কথা বলবি না। আর শোন, চালাকি করতে যাবি না, তাহলে তার ফল অনেক ভয়ঙ্কর হবে। আমাকে এখান থেকে যেভাবেই হোক বার হতে হবে। সৃষ্টিকর্তা, তুমি আমাকে বার হওয়ার পথ বলে দাও। আমি বাড়ি যেতে চাই। আমার মতো যারা বিপদে আছে সবাইকে তুমি রক্ষা করো। তুই এখানে চুপ করে বসে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। দিদি ভাই, তোকে কি আর পাওয়া যাবে না? এই বয়সে এসে এত কষ্ট আমি যে আর নিতে পারছি না। সৃষ্টিকর্তা, তুমি আমাকে নিয়ে যাও, আর তার বিনিময়ে আমার দিদি ভাইকে ফিরিয়ে দাও। এই বাড়ির ভিতর থেকে কেমন যেন কথা শোনা যাচ্ছে।
আমি যতদূর জানি কেউ এই বাড়িতে তো থাকে না, তাহলে কথা বলছে কে? যাই দেখি ভিক্ষা দেয় কিনা, হয়তো এখনো লোকজন বসবাস করে। আমার দিদি ভাই, আমি যে করেই হোক দিদি ভাইকে নিয়ে বাড়ি ফিরবো। দরকার হলে আজকে আমি এখানে থেকে যাব। ছেলেটা মনে হচ্ছে বার হবে, আমি একটু পাশে লুকিয়ে থাকি। দিদিমা, তুমি এখানে কেমন করে এলে? ওরা তোমাকে দেখলে শেষ করে দিবে, তুমি এখান থেকে পালিয়ে যাও। তোকে না নিয়ে আমি কোথাও যাব না। তুই এবার আমাকে বল তো, সেদিন 2 তলা ঘরে ছিলি, তারপর উধাও হয়ে গেলি কেমন করে? সেদিন বাবা মা আমার খোঁজ করতে তোমার বাড়ি এসেছিল। বাবা মায়ের কথা শুনে আমি ঘরের জানলা দিয়ে লাফ দিয়ে পেয়ারা গাছের নিচে দাঁড়াই। তারপর কে যেন এসে আমার মুখ চেপে নিয়ে যায়। এরপর আমার আর জ্ঞান থাকে না। জ্ঞান ফিরে দেখি আমি এখানে। আহারে দিদি ভাই, তোর কত কষ্ট হয়েছে। চল, আমি তোকে নিয়ে যাব, তোর আর কষ্ট হবে না। দিদিমা, কে যেন কথা বলছে, তুমি তাড়াতাড়ি বাইরে লুকিয়ে পড়ো। আর একটা কথা, ভোরে আমাকে এখান থেকে নিয়ে যাবে, যা করার তার আগে করতে হবে। ঠিক আছে দিদি ভাই, আমি আগে লুকিয়ে পড়ি। আজকের খবর পড়ে খুব চিন্তায় পড়ে গেলাম। কেন জানি না মনে হচ্ছে বিকাশের মেয়েটা পাচার হয়ে গেছে। এই দেখো, এখানে লেখা আছে 8 থেকে 15 বছরের মেয়েরা পাচার হচ্ছে। পুলিশ পাচারকারীদের আটক করার চেষ্টা করছে। খুব দ্রুত পাচারকারীরা ধরা পড়বে। আহারে, কত বাচ্চার জীবন যে নষ্ট হচ্ছে, তাদের বাবা মায়ের বুকটাও খালি হয়ে যাচ্ছে। শয়তান পাচারকারীরা যেন দ্রুত ধরা পড়ে। সমস্যা কি জানো, মূল শয়তানকে ধরা কঠিন হয়ে যায়। মাস্টার, এখন কি হবে? সবাই বলছে আমার মেয়েকে নাকি পাচারকারীরা ধরে নিয়ে গেছে। বিকাশ, শান্ত হও, পুলিশ কাজ করছে। খুব দ্রুত পাচারকারীরা ধরা পড়বে। তোমার মেয়ে ঠিক ফিরে আসবে। আমার মেয়ে আর ফিরে আসবে না। আমার বুকটা খালি করে মেয়েটা চলে গেল। হঠাৎ করে এ কি শুরু হলো? মিনতি, তুমি সুমনের কাছে যাও, ও পাশের ঘরে পড়ছিল। এই ঝড় যেন সব শয়তানদের শেষ করে দেয়। এত ঝড় বৃষ্টি হলে কি করে হবে? মনে হয় কাল ভোরে যাওয়া হবে না। তোর আয়ু মনে হয় আরো কিছুদিন বেড়ে গেল। হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু জল খেতে দিবে? তোর শেষ ইচ্ছাটা পূরণ করতেই হবে। আমি জল নিয়ে আসছি। শয়তান, আমার নাতনিকে পাচার করবি না? দিদি ভাই, এখনই বার হতে হবে। দিদিমা, এত ঝড়ের মধ্যে বাড়ি যাব কি করে? আমরা বরং একটা জায়গায় চুপ করে বসে থাকি। হ্যাঁ রে দিদি ভাই, তাই করতে হবে। ওইদিকে একটা বড় বট গাছ আছে, আমরা বট গাছের নিচে বসে থাকবো। দিদিমা, তুমি সারাদিন ওইখানে ছিলে? হ্যাঁ রে দিদি ভাই, আমি আশেপাশেই ছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম তোকে না নিয়ে বাড়িতে ফিরবো না। তোমার জন্য আমার জীবনটা বেঁচে গেল দিদিমা। এখন থেকে সত্যি সত্যি আমি তোমার কাছেই থাকবো। ঠিক আছে দিদি ভাই, তাই হবে। হ্যাঁ, এখন ভালোই ভালোই রাতটা পার হলে বাঁচি। মেয়েটা মেয়েটা আমার আমার গেল মা। আর শেষে আমাদের আশ্রয় হলো মায়ের তৈরি করা মাছের আঁশের এই বাড়িতে। বিকাশ, একটা ভালো খবর আছে। পাচারকারীরা গতকাল রাতে ধরা পড়েছে। এবার হয়তো তোমার মেয়ের খোঁজ পাওয়া যেতে পারে। মেয়ের আশা আমি ছেড়ে দিয়েছি। আমার মেয়ে হয়তো আর নেই। মেয়ে নেই মানে? এই দেখ তোর মেয়ে। মা বিন্দু, ওদের ছেড়ে তুই কেমন করে ছিলি মা? এতদিন তাহলে তোর দিদিমাই তোকে লুকিয়ে রেখেছিল? তুমি সব সময় দিদিমার দোষ দাও। আমাকে তো পাচারকারীরা ধরে নিয়ে গিয়ে পুরনো একটা বাড়িতে আটকে রেখেছিল। দিদিমাই তো আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। মাসিমা, আপনি অনেক সাহসের কাজ করেছেন। আপনাকে স্যালুট জানাতে ইচ্ছা করছে। মা, মা, আপনি আমাকে মাফ করে দিন। আর এখন থেকে আপনি ভিক্ষা করবেন না, আমরা সবাই একসাথে থাকবো। আমি এখন থেকে দিদিমার বাড়িতে থাকবো। তুই একা কেন থাকবি?
আমরাও থাকবো। আমাদের ঘরটা ঝড়ে মাটির সাথে মিশে গেছে। মায়ের বাড়িতেই আমাদের থাকতে হবে। বিকাশ, তোমার সুখ দেখে শান্তি লাগছে। আমি তাহলে আসি। তাহলে আমরা এখন থেকে সবাই একসাথে মাছের আঁশের 2 তলা বাড়িতে থাকবো। ঠিক দিদিমা। বলুন দেখি, আমি দিদিমার ঘরে জানলা দিয়ে লাফ দিয়ে কোন গাছের নিচে দাঁড়িয়েছিলাম? সঠিক উত্তরটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।